নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা একটা বিশেষ ছবি নিয়ে কথা বলতে চলেছি। 1962 সালে ছবিটি হয়েছিল সুধীর মুখার্জির পরিচালনায়। প্রযোজক ছিলেন শ্যামলাল জালান, মিউজিক হেমন্ত মুখার্জি। ছবির নাম দাদা ঠাকুর। What do you want here? क्या मांगता? I am an invited guest. বিনা নিমন্ত্রণে আসেনি সাহেব। তোমাকে কে নিমন্ত্রণ করিল? বীরভূমের জেলা ম্যাজিস্ট্রেট গুরু সদয় দত্ত। এই দাদা ঠাকুরকে নিয়ে আমরা আগে এপিসোড করেছি, আপনারা চাইলে তার জীবন সম্পর্কে জেনে নিতে পারেন। আমার ভেবে খুব অদ্ভুত লাগে এরকম একজন মানুষ যার জীবনটাই একটা বিশ্ববিদ্যালয়, যার জীবন স্টাডি করলেই একটা বিশ্ববিদ্যালয়ে পড়া হয়ে যায়, যার জীবনকে নিয়েই আজও আমরা এপিসোড করছি বা 1962 সালে ছবিটি হয়েছিল, সেই মানুষটা আমাদের বাঙালি সমাজে কিন্তু ততটা উজ্জ্বল নয়। তুমি কে? আগে দিন ব্রাহ্মণ, তা এখানে কেন? যাও যাও, বাইরে যাও, বাইরে যাও। এই যে মিস্টার গুড, হ্যালো। Well, excuse me for a minute. Well, His Excellency will be glad to. আপনারা ঠাকুর। তবে 1962 সালের ছবিটির কথা বলতে গেলে বলতেই হবে যে প্রযোজক কি অসামান্য কাজটি করেছিলেন। তখনকার প্রযোজকরাও যথেষ্ট শিক্ষিত ছিলেন এবং এরকম একজন মানুষের জীবন নিয়ে যে ছবি হওয়া দরকার সেই প্রয়োজনটা কিন্তু শ্যামলাল জালান বুঝেছিলেন। এই ছবিতে শ্রেষ্ঠাংশে কাজ করেছেন ছবি বিশ্বাস, ছায়া দেবী, তরুণ কুমার, বিশ্বজিৎ, সুলতা চৌধুরী, হরিধন মুখার্জি, ভানু বন্দ্যোপাধ্যায়, আরো অনেকে। আচ্ছা দাদা ঠাকুর, এই দারুণ শীতকাল, আপনার শীত করে না? করে বই কি ভাই, এখন সেই জন্যই তো ট্যাঙ্কে সবসময় এইটা রেখে দিয়েছি। কি ওটা? পয়সা? পয়সার গরমে মোটেই শীত বুঝতে পারি না। আমরা শরৎ পণ্ডিতের যে এপিসোড করেছি তাতে আমরা দেখেছি শরৎ পণ্ডিতের জীবন একটা ছবিতে ধরা বা 2-3 ঘন্টার একটা ছবিতে ধরা খুব অসম্ভব ব্যাপার। তার জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনাই হয়তো আমরা শুনে উঠতে পারবো বা দেখে উঠতে পারবো। তো সেদিক থেকে একটা চ্যালেঞ্জের মুখোমুখি নিশ্চয়ই হয়েছিলেন প্রডিউসার, কিন্তু কি অসাধারণ, অসামান্য এবং সাবলীলভাবে ছবিটি করেছেন। আপনার দেখে কখনো মনে হবে না যে শুধুই কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে সাজানো হয়েছে। মনে হবে এটা একটা দিনপঞ্জি, এভাবেই চলে, এভাবেই চলতে, এবং তার মধ্যে দিয়ে কিছু ঘটনা ঘটে চলেছে এবং সেগুলোকেই দেখা গেছে। শুধুই কিছু ঘটনার মালা নয়, এটা একটা সম্পূর্ণ ঘটনা এবং তারই গল্প। মাস্টার মশাই ধমক দিয়ে বললেন যে ওটা দূর, ওটা হচ্ছে ডোর। সে কি রে বাবা, BOO হলো বুক আর DOOR হলো ডোর। ছবি হিসেবে এই গল্পের নির্ধারণটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা মানুষ যে তখনও বেঁচে ছিলেন, শরৎ পণ্ডিত, তার জীবনী নিয়ে কাজ হবে এবং কিভাবে তার জীবনীটা সহজ সাধারণ সাবলীলভাবে বলা যাবে, এটা সত্যিই খুব বড় একটা কঠিন ব্যাপার ছিল। তারপরে সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে শরৎ পণ্ডিতের চরিত্রে অভিনয়। মানে পৃথিবীতে ওনার চরিত্রে অভিনয় করবেন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, কিন্তু আমাদের বাংলায় অভিনেতাদের অভাব নেই, বলতে হবে প্রতিভাবান অভিনেতাদের অভাব নেই। এই ছবিটি করার জন্য ছায়া দেবীকে আমরা পেয়েছি, বিশ্বজিৎকে আমরা পেয়েছি, সুলতা চৌধুরীকে আমরা পেয়েছি। দর্পনারায়ণ হিসেবে বিশ্বজিতের এটা প্রথম ছবি। বিশ্বজিৎ চ্যাটার্জি মানে প্রসেনজিৎ চ্যাটার্জির বাবা, দাদা ঠাকুর কিন্তু প্রথম ছবি, এবং সর্বোপরি ছবি বিশ্বাস। তুমি কি হিজ এক্সেলেন্সির কাছ থেকে কোনো সার্টিফিকেট চাও? কি হবে সার্টিফিকেট চাই? ভবিষ্যতে তোমার কাজে লাগিতে পারে। ও তো ধরো ভবিষ্যতে যদি আমি ডাকাতি করি, কি ঋণ ফাঁকি দেওয়ার দায় ধরা পড়ি,
তাহলে লাট সাহেবের ওই সার্টিফিকেট দেখালে আমি খালাস পাবো? 1957 সালে কিন্তু এই কাস্টিংটা কমপ্লিট হয়ে গেছিল। 62 সালে রিলিজ হবে যে ছবি, তার কাস্টিং 57 সালে কমপ্লিট। বিশ্বজিৎ তার প্রথম ছবিতে কাজ করতে গিয়ে বলেছেন যে আমরা একটা পরিবারের মতো কাজ করেছি, প্রথম ছবি করছি সেটা কখনো মনে হয়নি আমার। আমরা বাইরে শুটিং করেছি, অনেক আউটডোর করেছি এবং একটা পরিবারের মধ্যেই থেকেছি। সবচেয়ে উল্লেখযোগ্য যে আমি একদিন মশার কামড়ে রাত্রিরে ঘুমাতে পারছিলাম না, সে সময় আমার ঘুমের মধ্যেই ছবি বিশ্বাস এসে আমার গায়ে একটি চাদর এবং আমার মশারি টাঙিয়ে দিয়েছেন। এটা আমি কোনোদিন ভুলবো না। এরকম ছিলেন তখনকার মানুষ, তখনকার মানুষের আবেগ, ভালোবাসা, স্নেহ, যার ফলে মানুষ হিসেবে যারা বড় ছিলেন তারাই এরকম একটা বড় চরিত্র করতে পেরেছেন। কারণ শরৎ পণ্ডিতের চরিত্র করাটা নেহাতই সহজ কথা নয়। বিয়ে করবে মেয়ে দিকে? বিয়ে? হ্যাঁ বিয়ে, মানে মন্তর করে পুরুষ দেখে। আমি নিজে পুরুষ হবো। ওই মেয়েকে বিয়ে করবে চৌধুরী বাড়ির ছেলে। আমরা তার জীবনীতে এবং আর ছবিতে যেটা দেখতে পাই যে শরৎ পণ্ডিত একাধারে ছিলেন ইংরেজির পণ্ডিত ব্যক্তি, একাধারে ছিলেন বিদূষক। হাস্যরস কৌতুক নিয়ে তার জীবন বাঁধা ছিল। তিনি ছিলেন ভীষণ দুষ্টু, তিনি মজার মজার ফোন দিয়া খারাপ মানুষদের জব্দ করার জন্য। একাধারে ছিলেন ভীষণ স্পর্শকাতর, গরিব মানুষের দুঃখ দেখতে পারতেন না। একাধারে ছিলেন প্রেসম্যান, এডিটর, নিউজ মেকার, রাইটার, এভরিথিং। কার্তিকের দোকানের সামনে একটা মরা কুকুর পড়েছিল, কত দূর থেকে বন্ধ আসছে নাকি এখানে? কুকুরটা এগিয়ে এসেছে, মরা কুকুর এগিয়ে এসেছে, লেজে দড়ি বাঁধা থাকলে এগিয়ে আসে। ও, এটা সেই কার্তিকের কাজ? কাজটা কার্তিকের, কিন্তু বুদ্ধিটা শরৎ পণ্ডিতের। জঙ্গিপুর সংবাদ, বিদূষক, বোতল পুরাণের মতো যে সমস্ত লেখা তিনি সে সময় লিখে গেছেন তা আজকের সময় দাঁড়িয়েও প্রাসঙ্গিক। ফিরে আসি ছবির কথা। এই ছবিতে আমরা দেখেছি যে শরৎ পণ্ডিতের যে ক্ষমতা, ইংরেজি জানার যে গভীরতা, সেটা মুগ্ধ করেছে তার আশেপাশের সমস্ত মানুষকে, সমাজকে। মাঝে মাঝে ইংরেজরাও তার ইংরেজির খোঁচা বুঝে উঠতে পারতেন না। अब सीधे जंगल से इधर आ गया। I appreciate your intelligence. Very correct. I'm coming straight from a jungle. Are you? But what do you want here? Just to buy something that you sell. Come in. Thank you. এখানে একটা জিনিস বলে রাখি, ছবি দেখতে গিয়ে আপনারা যারা ছবিটা দেখেছেন বা আবার নতুন করে দেখবেন যে একটা ডায়লগ দিয়ে যখন শরৎবাবুকে অপমান করা হচ্ছে কোনো না কোনো জায়গায়, তখন শরৎবাবু অপমানটা গিলে নিচ্ছেন এবং একটু সময় নিয়ে খুব দুষ্টুভাবে তার উত্তর দিচ্ছেন। সেই সময় তার চোখ মুখের ভঙ্গিমা অবশ্যই বলতে হবে আসল শরৎ পণ্ডিতের মতো এসেছিল, হয়েছিল। তিনি চোখটাকে একটা চটুল দুষ্টু তার চাহনি করে তুলেছিলেন, যার ফলে তিনি শরৎ পণ্ডিত হয়ে উঠতে পেরেছিলেন। এইবার চলো। আমাদের নিজেদের হাতে প্রথম ছাপা। এই ছবিতে তার জীবনের সংগ্রাম, লেখার মাধ্যমে তার সমাজের অবস্থা, ইংরেজদের অত্যাচার, সমস্ত কিছু তিনি এই লেখার মাধ্যমে বলে গেছেন। ইংরেজ সাহেবও তাকে ভীষণভাবে শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন। তরুণ কুমারের অভিনয়, আমি আগেও বলেছি, তরুণ কুমারের মতো এত বড় মাপের অভিনেতা আমরা তরুণ কুমারকে নিয়েও এপিসোড করেছি, আমরা ছায়াদেবীকে নিয়েও এপিসোড করেছি, হরিধন মুখার্জিকে নিয়েও এপিসোড করেছি। আপনারা পারলে দেখে নেবেন, আমরা আই বাটনে দিয়ে দেবো। সকাল 8টার সময় তাদের সেভেন ডেলিভারি দেবো, কথা দিয়েছি। সকাল 8টার মধ্যে তাদের ঘুমই ভাঙবে না। ঘুম ভাঙুক আর নাই ভাঙুক,
যখন কথা দিয়েছি 8টার সময় ডেলিভারি দেবো, তখন 8টার সময় দেবো। 8টা বেজে 1 মিনিট হবে না। একেবারে বিলিতি সাহেবের প্রেস। সাহেব হতে হলে হিম্মত দরকার রে, হিম্মত দরকার। কোট প্যান্ট টাই পরলেই সাহেব হওয়া যায় না। কথা অসাধারণ চরিত্র, একজন বিপ্লবী, এবং এসে উঠেছেন শরৎ পণ্ডিতের বাড়িতে, এবং শরৎবাবুর বাড়িতে থেকেই তিনি তার বিপ্লবী মুভমেন্ট চালিয়ে যাচ্ছেন। শরৎ পণ্ডিত সেটা বুঝতে পারছে, জানতে পারছে, কিন্তু প্রকাশ্যে তাকে বকাবকি করলেও মন থেকে তাকে ভালোবাসছেন, থাকতে দিচ্ছেন, খেতে দিচ্ছেন, এবং শুধু তাই নয়, পুলিশ ধরে নিয়ে গেলে সেখান থেকে ছাড়িয়েও আনছেন, বাঁচিয়েও আনছেন। নলিনী বাবু স্বদেশী কিনা আমি তাই জানতে চাই। হ্যাঁ, সে তো স্বদেশী বটে, কি করে জানবেন? এর আবার জানি কি আছে? নিমতিটাই ওর বাড়ি, 1 মহকুমা, কাজী সে তো আমার স্বদেশী বটেই। না না, আমি সেই স্বদেশীর কথা বলছি না। ছায়া দেবীর একটা অসামান্য মাতৃত্ব বোধ তরুণ কুমারকে ঘিরে, একটা ভালোবাসা, সেটা খুব অল্প সময় হলেও ভীষণ ভালোভাবে ফুটে উঠেছে। ওর কথা কিছু মনে করো না ভাই, কাপড় ছেড়ে তুমি ভেতরে এসো। চিড়ে ভিজিয়ে দিয়েছি, গুড় আছে, ওতেই কোনো রকম করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি এসো, আমি সাইন করে দিই। আচ্ছা, পুলিশে যখন নিয়ে যাবে তখন দেখা যাবে। এছাড়া সারা ছবিটা ঘিরে ছবি বিশ্বাস ছাড়া বিশ্বজিৎ এবং সুলতা চৌধুরী ভীষণ প্রমিনেন্ট। তরুণ কুমারের মতো আর একজন অভিনেত্রী এই সুলতা চৌধুরী, যিনি বাংলাতে হিরোইন থেকে, ভ্যাম্প থেকে, কমেডিয়ান থেকে সমস্ত চরিত্রে অভিনয় করা সত্ত্বেও সেভাবে আমাদের মনের কাছাকাছি উঠে আসতে পারেনি। কিন্তু আমি জানি না মানে এটা কিভাবে সম্ভব হয়। সুলতা চৌধুরী সারা ছবিতে যেভাবে কাজ করেছেন অনবদ্য। আর আমি পাচ্ছি না, দলটা একেবারে অতিষ্ঠ করে তুলেছি। আজ রাত্রে বাড়িতে এসে আমি খিড়কি দরজা দিয়ে পালিয়ে এসেছি এখানে। তা আমার কাছে এলি কেন? মা মরবার সময় বলেছিলেন, যদি কোনোদিন বিপদে পড়িস, তো এই অঞ্চলে একজন মাত্র মানুষ আছে। আচ্ছা। এবং অবশ্যই ভানু বন্দ্যোপাধ্যায়, অসামান্য। ভানু বন্দ্যোপাধ্যায় যে ছবিতে অভিনয় করবেন তার একটা অতিরিক্ত পালক যোগ হবেই মাথায়। ছোট করে গল্পের রূপরেখাটা বলে দিই। এখানে প্রেসম্যান হিসেবে প্রেসের জিনিসপত্র কেনা এবং সেগুলোকে তার প্রিন্টিংয়ের কাজে লাগানো, এবং জঙ্গিপুর সংবাদ, বিদূষক বা বোতল পুরাণের মতো পত্রিকা বার করা এবং কলকাতার রাস্তা রাস্তা ফেরি করে বেড়ানো, এটাই তার পুরো গল্পের মূল ধারা। তার মধ্যে কখনো কখনো ভানু বন্দ্যোপাধ্যায় এসছেন, যে একজন ফুলুরি বিক্রেতা, যাকে পড়াশোনা করিয়ে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান করে তোলেন শরৎ পণ্ডিত। আরে হ্যাঁ, কার্তিক যদু ভট্টাচার্যকে হারাতে পারবে তো? এর জন্য এত ভাবছো কেন? না ভাবছিনি, তবে কি জানিস, কার্তিক যদি হেরে যায় তাহলে কোনো সাধারণ লোক এই জাতীয় ব্যাপারে দাঁড়াতে কোনোদিনও সাহসী হবে না। এত বড় অনিষ্টতা করে যাবো আমি। এর মধ্যে বিপ্লবী হিসেবে তরুণ কুমার রয়েছেন তার বাড়িতে। এছাড়া কন্যাসম সুলতা চৌধুরী এবং বিশ্বজিৎ রয়েছেন এই ছবিতে, যারা শেষ পর্যন্ত বিপ্লবী হয়ে প্রাণ দেন দেশের জন্য। সবকিছু মিলিয়ে অনবদ্য ছবি। যতক্ষণ জ্ঞান ছিল, 2 চোখ দিয়ে তোমাকে খুঁজেছি। এমন লগ্ন বয়ে গেল লতা, আমার পুরুত ঠাকুর এলো না। দুঃখের বিষয় 1962 সালে ছবিটি রিলিজ করার আগে একটি পথ দুর্ঘটনায় ছবি বিশ্বাসের মৃত্যু হয়। কিন্তু ছবিটি রিলিজ করার পর শরৎ পণ্ডিত নিজে ছবি বিশ্বাসের প্রশংসা করেছিলেন এই ছবিতে অভিনয়ের দক্ষতার জন্য। চলবে নাকি বাবু? দেশবন্ধু থেকে কলকাতার বহু গণ্যমান্য লোক তোমার বন্ধু, আর তুমি এইভাবে কাঠফাটা রোদে রাস্তায় কাগজ ফেরি করে বেড়াচ্ছ। কত মহৎ লোক তারা বাইরে, যে আমার মতো অকারকেও তাদের আসরে বসতে দেয়। এটা একটা অসাধারণ পাওনা যে নিজের চরিত্রকে অন্যের মাধ্যমে দেখে তার প্রশংসা করছে।
ছবিটি কিন্তু শুধুই কমার্শিয়ালি সাকসেসফুল ছিল না, ক্রিটিকদের থেকেও অনেক অংশে প্রশংসা পেয়েছিল। তাই মনে মনে সংকল্প করেছিলাম, যদি কখনো জীবনে বড় লোক হতে পারি তো আপনার মতো বড় লোক হব। কিন্তু আপনার মতো বড় লোক হব আপনারই অর্থ নিয়ে, এ তো হয় না মহারাজ। বুঝেছি শরৎ, চেক দিতে আর অনুরোধ করব না। তোমার দারিদ্রের তপস্যাকে আমার সামান্য দানে ক্ষুণ্ণ করব না। শুধু তাই নয়, 10th ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম হয়েছিল দাদা ঠাকুর। এছাড়া 1962 সালে BFJA থেকে বেস্ট ইন্ডিয়ান ফিল্ম হয়েছিল এবং বেস্ট অডিওগ্রাফি পেয়েছিলেন সত্যেন চ্যাটার্জি। আরে এসো বিদূষক শরৎচন্দ্র, কেমন আছো হে চরিত্রহীন শরৎচন্দ্র? হ্যাঁ, বেশ বলেছো, বেশ বলেছো। এসো বসো। সবকিছু মিলিয়ে সমস্ত কিছু ভালো। এই ছবিটির নিউ কামার যেমন ছবি বিশ্বাসের প্রশংসা করেছেন, ছবি বিশ্বাস যার চরিত্রে অভিনয় করেছেন সেই কিংবদন্তি শরৎ পণ্ডিত নিজে প্রশংসা করেছেন ছবি বিশ্বাসে। এর থেকে বেশি আর কিছু পাওয়ার নেই। তাছাড়াও 3টে অ্যাওয়ার্ড রয়েছে। দেশ স্বাধীন হয়েছে, আমাদের জীবনে দেখে যেতে পারবো সুভাষ, নইলে বেঁচে থেকে লাভ। হ্যাঁ, ভালো কথা, হক করবার সময় লাইসেন্সটা সঙ্গে রাখবেন। হক করবার সময় না হয় রাখলো, কিন্তু হক কথা কি জানো ভাইয়া, দণ্ডবিধির আগেই ওরা ডান্ডাবিধি চালায়। আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে ছবির নির্মাতাদের এবং শরৎ পণ্ডিতকে সহস্র কোটি প্রণাম। ভালো থাকবেন। আবার আসবো আগামী পর্বে। নমস্কার।